আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আপনাদের জন্য আমি একটু গল্পে গল্পে হিসাব বিজ্ঞান শেখানোর চেষ্টা করব। তো হিসাব বিজ্ঞান শেখানোর চেষ্টার প্রথমে আমি পেছনের একটু আমাদের স্কুল জীবনের গল্প বলবো। স্কুল জীবনে আমরা যখন কোনো খাতা কিনতাম লেখার জন্য, তো খাতার শুরুতে আমরা সাধারণত 786 লিখতাম। এটা আমরা মুসলমানরা বিশ্বাস করি 786 এটা বিসমিল্লাহর একটা সাংকেতিক রূপ। তো সাংকেতিক রূপ হওয়ার কারণে আমরা যে কোনো খাতায় বিসমিল্লাহ লেখা শুরু করি। তো আমি কেমিস্ট্রির স্টুডেন্ট ছিলাম, তো আমাদের একটা বন্ধু ছিল, তো ক্লাসমেটটা ছিল অ্যাথিস্ট, মানে সে কোনো ধর্মে বিশ্বাস করে না বা ধর্মীয় অনুভূতি তার ভিতরে নাই। সেই জন্য তার খাতার উপরে আমরা যখন বিসমিল্লাহ লিখতাম, ও লিখতো E = mc²। তো mc², ই মানে হয়েছে এনার্জি, এম মানে মাস, আর সি মানে লাইটের গতি। তো এই সূত্রটা খুবই একটা দরকারি সূত্র, এবং আধুনিক বিজ্ঞানে এই সূত্রটা ছাড়া আধুনিক বিজ্ঞান কল্পনা করা অসম্ভব। তো আরেকটু একটা গল্প বলি এই E = mc² নিয়ে। সেটা হলো আমার জনপ্রিয় তারকা বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের নামও আপনারা সবাই শুনেছেন, যে বেচারা হুইল চেয়ারে বসে সারা পৃথিবীর ধ্যান ধারণাকে পাল্টে দিয়েছিলেন। সেই স্টিফেন হকিং, তাকে অনুরোধ করা হলো একটা বই লেখার জন্য, যেই বইটা হবে সায়েন্স নিয়ে, কিন্তু সেই বইটা একদম সাধারণ, মানে একেবারে মাস পিপল যারা কখনো সায়েন্স নিয়ে পড়াশোনা করে নাই তারা যেন বুঝতে পারে। তো তাকে একটা অনুরোধ করা হয়েছিল যে আপনি বইটা লিখবেন, বইটা কখনোই কোনো সমীকরণ ইউজ করবেন না, গাণিতিক সমীকরণ ইউজ করবেন না। কারণ একটা গাণিতিক সমীকরণ ইউজ করার ফলে আপনার একটা সমীকরণের জন্য আমরা প্রায় অর্ধেক পাঠক আমরা হারাবো। তো স্টিফেন হকিং পুরো বইটা লিখলো, লেখে তিনি দেখলেন যে যদি একটা সমীকরণ অন্তত ব্যবহার না করে, তো সেই বইটা আর সায়েন্সের বই হবে না, ওটা একটা ফিলোসফির বই হয়ে যাবে, যে এটা দর্শনের বই হয়ে যাবে। তা দর্শনের সাথে বিজ্ঞানের একটা বিরোধ সবসময় কাজ করে, যে এটা বিরোধ না, মানে দার্শনিকদের সাথে ফিলোসফারদের সাথে সায়েন্টিস্টের এক ধরনের দা কুমড়া সম্পর্ক। তারা একজন আরেকজনকে অ্যালাউ করে না। নিজেদের হয়তো সায়েন্টিস্টরা মনে করে তারা বড়, আর ফিলোসফাররা মনে করে যে তারা বড়, যে কে গেটার দেন আর কে লেস দেন, এটা নিয়ে সায়েন্টিস্ট আর ফিলোসফারদের ভিতরে এক ধরনের দ্বন্দ্ব কাজ করে। তাই এই দ্বন্দ্বের মাঝখানে তিনি এই E = mc² বইটা, ওই সূত্রটা আপনি ওনার বইতে ব্যবহার করলেন। তো ব্যবহার করার ফলে ওই বইটা প্রচণ্ড রকম জনপ্রিয় হলো, এবং তারা এই সূত্রটা বুঝতে পেরে আরও মুগ্ধ হলো। তো একটা সমীকরণ এটা দরকার, কারণ সায়েন্স সমীকরণ ছাড়া অচল। সায়েন্সের প্রথম গণিত দিয়েই শুরু হয় এবং শেষে আপনার এই গণিতেই টিকে। তো এই হিসাব বিজ্ঞানও একজন বিজ্ঞানী এবং ফরাসি গণিতবিদ, উনি হিসাব বিজ্ঞানের ফাউন্ডার। তো উনি গণিতবিদ হিসাবে একটা থিওরি দিয়েছিলেন। সেই থিওরিটা হলো A = L+OE। তো এ মানে এ হলো অ্যাসেট, L হচ্ছে লাইবিলিটি, আর প্লাস ওনার্স ইকুইটি। তো এটা নিয়ে এটা যেহেতু আমরা গল্পে গল্পে শিখবো, তা এটা সিরিয়াস বিষয়টা আমরা প্রথমে যাব না। তো গল্প দিয়ে আমরা শুরু করি। গল্পটা আমার এক বন্ধু আছে, সে আমেরিকান এক বন্ধু। তো যাই হোক, ওনার সাথে আমার ওরকম ফেস টু ফেস দেখা নেই। ওনার সাথে আমি জাস্ট এই ওনার ইউটিউবে ভিডিওগুলো দেখি, দেখার ফলে ওনাকে বিভিন্ন প্রশ্ন করি। তো আমি তো একবারে বলা চলে যে একদম বেসিক লেভেলের তার স্টুডেন্ট। তো একদিন আমি তাকে একটা প্রশ্ন করলাম যে ভাই, আমাকে একটু সহজভাবে বুঝায় বলেন। তো উনি বলল যে অ্যাসেট হয়েছে একটা নায়ক, অ্যাজ ইউজুয়াল একটা নায়ক। অ্যাসেট আমরা আমেরিকানরা, তো অ্যাসেট = আই। তো আমি আর এরপরে লাইবিলিটি আর হচ্ছে ওনার্স ইকুইটি। লাইবিলিটি মনে করো যে আমার একটা গার্লফ্রেন্ড আছে, আমার একটা গার্লফ্রেন্ড আছে, আর ওনার্স ইকুইটি মানে আমার একটা ওয়াইফ আছে। তো ধরো আমি একদিন দেখা করতে গেলাম, আমার মনে করো একদিন 14ই ফেব্রুয়ারি উপলক্ষে আমি আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গেলাম। তো আমার গার্লফ্রেন্ড হচ্ছে ধরো ও লাইবিলিটি, ওর নাম ধরো লরেল। তো লরেলের সাথে আমি দেখা করতে গেলাম একটা কফি শপে বা একটা কেএফসিতে গিয়ে আমি গার্লফ্রেন্ডের সাথে আমি সময়
নিয়ে গল্প করতে গিয়ে আমি দেখলাম যে তাকে নিয়ে কেএফসিতে যাওয়ার ফলে আমার একটা বিল পে করতে হয়েছে কেএফসিতে। আর ওকে ওই ভালোবাসা দিবস উপলক্ষে তাকে আমি একটা আইফোন কিনে দিলাম। যেহেতু আমার টাকা নেই, এটা আমি ব্যাংকের থেকে ক্রেডিট কার্ডের মাধ্যমে নিলাম, জাস্ট একটা ঋণ নিলাম। তো ঋণ নেওয়ার কারণে আমি একটা তো আমার গার্লফ্রেন্ড থাকার কারণে আমি দুইটা ব্যয় আমি সেদিন জেনারেট করলাম। একটা ব্যয় হলো যে আমি তাকে কেএফসিতে নিয়ে বিল পে করলাম, আর প্লাস দ্বিতীয়ত হচ্ছে তার পিছনে আমি একটা ব্যাংক লোন তৈরি করলাম। আর আমার ওয়াইফের ক্ষেত্রে হচ্ছে সে হাউস ওয়াইফ, সে আমার বাসায় থাকে, সেই হিসাবে তাকে সে আমার ওয়াইফ তো আমার সমস্ত যে আমি ধরো আমার যদি 100 টাকা থাকে, তো 100 টাকা আমি আমার ওয়াইফের কাছে রাখি। এটা হচ্ছে ধরো আমার ওয়াইফের কাছে আমার এই 100 টাকা আমি তার কাছে রাখি। তো 100 টাকা রাখার ফলে এরপরে যদি মনে করো আমি ওখান থেকে ধরো আমার বাচ্চার স্কুলের সে ধরো এই 100 টাকা এটা হচ্ছে আমার তার কাছে আমি রাখলাম, ধরো ক্যাপিটাল দিলাম, আমার 100 টাকার মালিক, এই 100 টাকার আমি তাকে ক্যাপিটাল হিসেবে তাকে দিলাম। তো আবার যখন ধরো আমার বাচ্চার স্কুলের খরচ বা ওনার যত খরচ আছে সেটা আমার ওয়াইফ করে। ধরো ক্যাপিটাল আমার ওয়াইফ, ওনার সিকিউরিটি ধরলাম আমার ওয়াইফ হলো এই ওই, তো ওকে আমি আমার টাকাটা আমি ওর কাছে রাখি, সেটা হলো ক্যাপিটাল। ও যখন আমার থেকে দরকার পড়ে আমার ছেলের স্কুলের বেতন বা অন্যান্য খরচ, সে খরচ হিসাবে সেখান থেকে সে খরচ করে, আমার থেকে নিয়ে খরচ করে। আরেকটা কথা হলো আমি যদি কোথাও থেকে আর্ন করি সেটাও আমার ওয়াইফের কাছে রাখি। সেটা হলো যে আমি আয় করলাম একটা রেভিনিউ, যে আমি ধরো আমি আমার প্রতিষ্ঠান থেকে এটা বিক্রি করলাম, তো বিক্রি করলাম ওটাও ওই বিক্রির টাকাটা আমি আমার ওয়াইফকে দিয়ে দিলাম, এটা ওর কাছে জমা হয় রেভিনিউ হিসাবে। তো খরচও করে, আবার রেভিনিউ থাকলে ওর কাছে থাকে। আরেকটা জিনিস হচ্ছে যে অনেক সময় দেখা যায় আমি আমার ওয়াইফ থেকে টাকা নিই, যে আমার দরকার হয় তখন ওনার কাছ থেকে আমি টাকা নিই, এটা আমি উইথড্র করি। যে ওর কাছে 100 টাকা আছে, আমি ওর কাছ থেকে বললাম যে আমার 20 টাকা লাগবে, এই 20 টাকা আমি ওর থেকে উইথড্র করি। তো আমরা সাধারণত ওয়াইফের কাছে জমা রাখি, সেটা প্লাস আবার আমি যে কোনো কিছু আর্ন করলাম সেটাও প্লাস, আর খরচটা মাইনাস। সে খরচ করে যখন এক্সপেন্স সেটা মাইনাস হবে, টাকার থেকে তো কমে। আরেকটা জিনিস যে আমি ওনার কাছ থেকে টাকা নিয়ে যাই, ওটাও হচ্ছে উইথড্র, ওটাও কমে যায়। তো আমরা এই মোটামুটি যে আমি বুঝতে পারলাম যে আমার আমি যদি একজন অ্যাসেট বা আমি যদি ওনার্স হই, তাহলে এখানে এটা হলো একজন আমি মানে অ্যাসেট আর লাইবিলিটি। আমার একটা ধরে নিলাম আমার একটা গার্লফ্রেন্ড আছে, গার্লফ্রেন্ড একটা লাইবিলিটি, এটা পৃথিবীর সব জায়গায়। তোমরা সব সময় এই জিনিসটাকে এটা তোমার জন্য একটা দায়, একটা বোঝা। একটা গার্লফ্রেন্ড তোমার কাছে একটা বোঝা হবে, এবং সে তোমাকে দিয়ে খরচ করাইবে, এবং এটা ধরে নাও যে সে তোমার জন্য সে তোমার থেকে শুধু নিবে। আর ওয়াইফ, সে আমার ওনার সিকিউরিটি, আমি আর আমার ওয়াইফ একই সত্তার মতো দুজনে। তো যাই হোক, তাহলে তোমরা এই হিসাব সমীকরণটা মোটামুটি এই আমার আমেরিকান বন্ধুর যে গল্পে বোঝানোর চেষ্টা করলাম, সেই হিসাবে তোমরা আশা করি যে বুঝতে পারছো যে হিসাব সমীকরণটা এরকমই। তো আমি আরেকটু ডিটেলসে তোমাদেরকে আমি বুঝাবো, সেটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে। এটা শুধু তোমাদের বোঝানোর জন্য, এটাকে কেউ সিরিয়াসলি নেবে না, কেউ সিরিয়াসলি নেওয়ার চেষ্টাও করবে না, কারণ এটা জাস্ট একটা গল্প মনে রাখার জন্য। আমরা মাথার ভিতরে অনেক সময় গল্প আকারে মনে রাখার চেষ্টা করি না। যারা আমার মতো দুর্বল ব্রেনের, তারা গল্প আকারে মনে রাখে, আর যারা একটু ট্যালেন্টেড তারা ইনফরমেশন আকারে মনে রাখে, তথ্য আকারে মনে রাখে। তো তোমাদেরকে আমি এই গল্পটা বললাম, এই জাস্ট এই গল্পটা হয়েছে শুধুমাত্র হিসাব সমীকরণটা মনে রাখার জন্য। অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ওনার্স ইকুইটি। ওনার্স ইকুইটির ভিতরে আবার ফেস আছে তোমার 4টা। একটা হচ্ছে ক্যাপিটাল, যে আমি যে টাকাটা দিব সে রাখবে, আরেকটা হচ্ছে সে খরচ করবে,
সে আমি ওর থেকে টাকাটা উইথড্র করব। আরেকটা জিনিস হলো যে এই রেভিনিউ আর লাইবিলিটিটার দুইটা ফেস আছে। একটা হইছে যে ব্যাংক ঋণ, আমি লোন। আরেকটা হইছে যে আমি কোনো কিছু খরচ করলাম, ধারে 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 কোনো পণ্য কিনলাম, সেটাও লাইবিলিটি। যাই হোক, আমরা এখন একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করব। আর মনে কিছু নেবেন না, আমার ডাস্টারটা আমি খুঁজে পাচ্ছি না, এই জন্য একটা কাগজ দিয়ে একটা কাপড় দিয়ে মুছতেছি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমি আপনাদেরকে আরেকটা উদাহরণ দিই। এই উদাহরণটা একদম অ্যাকচুয়াল অঙ্কের উদাহরণ। তো ধরুন আমাদের গল্পের ধরেন একটা একজন নায়িকা। এদের আগে আমি বলছিলাম, ধরেন নায়িকার নাম হলো লামিয়া। লামিয়া লামিয়া সে সিদ্ধান্ত নিচ্ছে সে একটা চায়ের দোকান দিবে। তো সে একটা টি স্টল দিবে। তো ধরুন এই টি স্টলটা, এই একটা চায়ের দোকান সে দিয়েছে। চায়ের দোকানটা হলো এরকম, ধরুন একটা চায়ের দোকান। এখানে চা কাপ আছে, এই একটা কেটলি আছে, এই যে একটা কেটলি আছে, তো একটা কেটলি আছে। আর এখানে হয়েছে বিভিন্ন ধরনের চিপস রাখা, চিপস রাখা আছে। তারপরে এখানে ধরুন আছে, চায়ের দোকানে থাকে না অনেক জিনিস, বিস্কিট, টোস্ট। তো এই চায়ের দোকানে, তো এই চায়ের দোকানটা আমাদের লামিয়া নামের একটা মেয়ে, অনেক সুন্দরী একটা মেয়ে, সে একটা চায়ের দোকান দিয়েছে। এবং যাই হোক, এই চায়ের দোকানটা দিয়েছে। আর এখানে একটা ভদ্রলোক আছে, যে ভদ্রলোক একজন, ধরুন এই ভদ্রলোক তাকে দুইভাবে চায়ের দোকানের ক্ষেত্রে হেল্প করে। একটা হচ্ছে সে ওকে বাকিতে পণ্য দেয়, আর তার একটা, এই ভদ্রলোকের দুইটা ফেস। যে এই ভদ্রলোকে একটা হচ্ছে তার একটা একটা ওয়্যার হাউস আছে, ডিস্ট্রিবিউটর সে আর তার একটা, ধরুন একটা এনজিও আছে। আর প্লাস সে একজন ডিস্ট্রিবিউটর, সে একজন ডিলার। তার দুইটা ফেস, সে তার এনজিও আছে এবং সে ডিলার। তো লামিয়ার যে চায় দোকানটা হলো, এই দোকানটাকে আপনি ধরতে পারেন এটা হচ্ছে লামিয়ার এই দোকানটার নাম ধরেন, লামিয়ার দোকানের নাম হচ্ছে লামিয়া টি স্টল। তো লামিয়া টি স্টলের কারণে লামিয়া টি স্টল হিসেবে এখানে আছে। তো লামিয়া এই টি স্টল দিছে, তো ওর জন্য ধরুন 100 টাকা দিয়ে সে একটা টি স্টল দিছে। তো 100 টাকা দিয়ে সে টি স্টল দিছে, তো ওর এই সম্পদ এসে 100 টাকা। আর তার এটা ক্যাপিটাল হিসাবে আছে, লামিয়া অ্যাসেট হইল 100 টাকা। তো প্লাস ওর এই ক্যাপিটালও হয়েছে ওনার সিকিউরিটি বা ক্যাপিটাল। তো ওনার সিকিউরিটি বা ওর এখানেও আছে 100 টাকা। তো এর ভিতরে আবার লামিয়ার ডিসিশন নিল যে তার দোকানে কিছু দরকার আছে, যে সে তার দোকানে কিছু বিস্কিট দরকার আছে, চায়ের সাথে বিস্কিট, কলা। এই জন্য সে এই ধরুন এই একটা ফেস বললাম যে এনজিও ডিসলার, তার নাম ধরুন আপনার দিদার সাহেব। এই দিদার সাহেবের সাথে যোগাযোগ করলো। সে দিদার সাহেব তাকে কি করলো, যে তাকে টাকা দিল, যে তুমি করো, তুমি যেহেতু এখানে চায়ের দোকান দিয়েছো, তা আমি তোমাকে এই কিছু টাকা ধার দিলাম, যে তুমি দোকানটা পরিচালনা করো। ধরো 10 টাকা ধার দিল, সে 10 টাকা ধার দিল। তো এটা তার নগদ টাকা দিল। তো 10 টাকা ধার দেওয়ার কারণে তার এই যে আরও দোকানের সাথে আরও 10 টাকা সম্পদ যোগ হলো। তো এর সাথে আবার সে করলো কি, তাকে কিছু দিয়ে দিল, বিস্কিট দিয়ে দিল। তাই বিস্কিট দেওয়ার কারণে সে ঋণ হিসাবে আরও 10 টাকার বিস্কিট দিল।
তো ওর সম্পদ এই জায়গায় আরও 10 টাকা যোগ হলো। তো তাহলে এই লামিয়ার কী হলো, টোটাল তার হলো 130 টাকা। আর এখানেও তার একটা দায় ক্রিয়েট করা হলো, লাইবিলিটি ক্রিয়েট করা হলো। সে এই টাকাটা তাকে ফেরত দিয়ে দিতে হবে, যে সে চা বিক্রি করে বা বিস্কিট বিক্রি করার ফলে সে তাকে 10 টাকা ফেরত দিয়ে দিবে, আবার তার থেকে যে সে লোন আনছে ওই টাকাটা ফেরত দিয়ে হবে। এই দুইটা অবশ্যই তার ফেরতযোগ্য, এবং এটা তার একটা হেডেক, তার মাথায় একটা টেনশন যে আমি বিক্রি করে এই টাকাটা তাদেরকে ফেরত দিয়ে দিতে হবে। তো তো লামিয়ার এই সমস্ত এই লামিয়ার এই দোকানটা আর হয়েছে এই ব্যক্তি, এই দুজন মিলে হলো অ্যাসেট, লামিয়ার সম্পদ। আর লামিয়ার যে তার যে এই প্রথম যে তার এই টি স্টলের কারণে সে ওনার সিকিউরিটিটা আমরা কিভাবে চিহ্নিত করব। তো লামিয়া দোকানে সে বসছে, তো লামিয়া দোকানে বসার ফলে আপনাদেরকে সাধারণত একটা প্রশ্ন আসতে পারে যে আমরা সাধারণত লাইবিলিটিটা খুব সহজেই বুঝতে পারি যে এই লাইবিলিটি রয়েছে আমাদের পাওনাদার বা ঋণ, কিন্তু ওনার সিকিউরিটিটা কিন্তু বোঝার জন্য একটা সহজ হিসেবে হলো লামিয়া একটা দোকানের ভিতরে সে দোকানে প্রতিদিন একটা ডায়েরি নিয়ে সে প্রতিদিন ঘটনাগুলো সে নোট করে। তো প্রতিদিন ঘটনাগুলো নোট করে, যেদিন সে ওনার সিকিউরিটি হয়েছে তার একটা নোটবুকের ভিতরে সে ওনার সিকিউরিটিটা থাকবে। তো নোটবুকের ভিতরে প্রথম যেদিন দোকান খোলে 1 জানুয়ারি, ধরেন 1 জানুয়ারি 2026 সালে সে দোকান খুললো, এবং সে দোকান খোলার কারণে সে 100 টাকা, তো এই ডেটে সে 100 টাকা নোট করলো যে তার 100 টাকা আছে, এটা হচ্ছে তার ক্যাপিটাল। তো এরপরের দিন সে কি করলো, এরপরের দিন সে কিছু টাকা সে খরচ করলো, সে স্বাভাবিকভাবে সে খরচ করবে। তো খরচ করার জন্য সে 10 টাকা দিয়ে সে চাপাতি আনলো। তো সে 2 তারিখে সে 10 টাকা দিয়ে সে চাপাতি আনছে। তো চাপাতি আনার কারণে সে এই 10 টাকা সে এটা খরচ করছে এক্সপেন্স। এটা ওনার সিকিউরিটিটা সাধারণত যে লামিয়া যে লেখাগুলো সে নোট করে রাখে প্রতিদিনের খরচগুলা, ওইটাই সাধারণত আমরা ওনার সিকিউরিটি হিসাবে আমরা ব্যবহার করতে পারি। যে সে 10 টাকার চাপাতি আনছে, এরপরে আবার 3 তারিখে 3/2/26 সে আবার এই লাভ করছে, ধরুন আবার আরও 10 টাকা সে লাভ করছে। এরপরে আবার দেখবো যে ওই ডেটেই সে আবার 10 টাকা সে নিয়ে গেছে নিজের প্রয়োজনে, বা নিয়ে সে খরচ করছে তার ক্যাশ থেকে, সে উইথড্র, এটাও 10 টাকা। তো ওনার সিকিউরিটিটা আমরা সাধারণত লামিয়া যে একটা নোটবুক ইউজ করে, সেটাকে আমরা ওনার সিকিউরিটিটা ওই নোটবুকটার ভিতরে স্পষ্টভাবে বোঝা যায় যে ওনার সিকিউরিটির ভিতরে হলো সে প্রতিদিনের আমরা সাধারণত একটা ক্যাশ বুক ব্যবহার করি। আমরা যখন দোকানে থাকি, আমরা প্রতিটা খরচ আমরা সাধারণত দোকানদার আমরা কী করি, আমরা তো আর ওই রকম অ্যাকাউন্টিং জানি না। আমরা করি কি, কয় টাকা আসছে আর কয় টাকা গেছে এটাকে লিখি, জাস্ট এখানে লিখি এটা ক্যাশ বুকের। আমরা সাধারণত আমি দোকানগুলো আমি যে জিনিসটা দেখছি, যে যারা কমার্স জানে না, নন কমার্সের তারা কিন্তু ব্যবসা করে। আপনি যেমন মনে করেন কি, গ্রামার না জানলে আপনি কথা বলতে পারবেন, এবং আমরা গ্রামার ফলো না করে আমরা কথা বলি, এবং আমরা সারা জীবন একবারে গ্রামার ছাড়া একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা কাটাই দিতে পারি। তো আপনি করবেন কি, যে গ্রামার না জানলে আপনি কথা বলতে পারবেন, কিন্তু আপনি গ্রামার জানা থাকলে আপনি একটা উন্নত লেভেলের মানুষের সাথে চলাফেরা করতে পারবেন। তো নন অ্যাকাউন্টিংয়ের ছাত্রছাত্রী আমরা যারা আছি, বা আমরা যারা জীবনে একটা পর্যায়ে পৌঁছে গেছি, আমরা কিন্তু জীবনটা আমরা চালাইতে পারতেছি। কিন্তু আমরা যদি অ্যাকাউন্টিংটা জানি, তাহলে আমাদের জীবনটা আরও উত্তরণ হবে। একটা হচ্ছে আপনি বিড়ালের মতো বাঁচবেন, আর একটা হচ্ছে বাঘের মতো বাঁচবেন। তো আপনি যখন বাঘের মতো গর্জন করবেন, তখন কিন্তু আপনাকে গ্রামার জানতে হবে। নন গ্রামার ভাষায় আপনি বাঘের মতো চিৎকার করলে হবে না। নন গ্রামাটিক্যাল ভাষায় যদি আপনি কথা বলেন, সেটা চিৎকার হবে না, সেটা হবে আপনার শব্দ দূষণ। তো ওইরকম আপনি করবেন। আপনি যদি না জানেন অ্যাকাউন্টিং, তবুও আপনি কাজ করতে পারবেন, কিন্তু আপনি বড় ধরনের ব্যাংক হেল্প পাবেন না। বড় কোনো কোম্পানি আপনাকে ফাইন্যান্সিয়াল ফান্ড বা ব্যাংক আপনাকে প্রোভাইড করবে না। আপনি ব্যাংক যখন আপনার খাতাটা দেখবে, খাতার ভিতরে যখন দেখবে যে আপনি একদম মানদাতার আমলে 2টা জিনিস হিসেব করছেন, যেখানে এখানে হিসেব করলেন আয়, আর এখানে ব্যয়। তো এখানে আজকে 10 টাকা আয় হয়েছে,
বা 100 টাকা আয় হয়েছে, 80 টাকা ব্যয় হয়েছে, তো আপনার ব্যালেন্স 100 বিয়োগ 80, তো সাধারণত 20 টাকা, আপনার 20 টাকা আজকে জমা হয়েছে। তো এটা এইভাবে কিন্তু আপনি চলতে পারবেন। তো ওনার সিকিউরিটির ভিতরে আমরা সাধারণত এইটাই করি যে আয় আর ব্যয়টারে আমরা নোট করে আমাদের ব্যবসার জীবনটা এইভাবে কাটায় দিই। তো আমরা যাই হোক, আজকে আমরা বেশি গণিতের ভিতরে যাব না। আর অ্যাকাউন্টিংয়ে ওরকম সিরিয়াস কোনো গণিত নেই। অ্যাকাউন্টিং হচ্ছে কি, আপনার একটা ঘটনাকে আপনি লিপিবদ্ধ করবেন। যেমন আপনাদের এলাকায় একটা অন দ্য টাইম, রিয়েল টাইমে আপনি লিপিবদ্ধ করবেন কোন ঘটনাগুলো। সব ঘটনা কিন্তু ঘটনা না। যেমন আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, তো এমন সময় আপনার পাশ দিয়ে ধরেন একটা রিক্সা যাচ্ছে, তো এটা সিম্পল, এটা একটা ঘটনা। কিন্তু এটাকে আপনি যদি একটা নোটে লেখেন, যে একটা খাতায় লিখলেন আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, আমার পাশ দিয়ে একটা রিক্সা গেছে গিয়া, তো এই নোটটা কেউ পড়বে না বা এটার কোনো ভ্যালুও নাই। কিন্তু আপনি যখন রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনি লিখবেন যে আমি রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, আমার পাশ দিয়া ধরেন নায়ক শাহরুখ খান হাঁটছে অন দ্য টাইমে, তাহলে এটা একটা ঘটনা। তো আপনি মনে করেন কি সব ঘটনা আবার অ্যাকাউন্টিংয়ের ঘটনা হয় না। তো গল্পের খাতিরে আমি বলতেছি, যেমন মনে করেন কি আপনি মনে করেন একটা লোকেরে আপনার কোম্পানিতে নিয়োগ দিলেন, তো নিয়োগ দেওয়ার ফলে কোনো আপনার অর্থনৈতিক, আপনার অ্যাকাউন্টিং মানে আপনার একটা ঘটনার সাথে আপনার অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হতে হবে। যেমন মনে করেন আপনি একটা লোকের নিয়োগ দিলেন যে তুমি আমার দোকানে 1 মাস ডিউটি করবে, তো আপনার কিন্তু অর্থনৈতিক অবস্থার কোনো পরিবর্তন হয় না, 1 মাস পরে পরিবর্তন হবে, সেটা ওই ডেটের হবে। এটা কোনো অর্থনৈতিক ঘটনা না। এরপরে হয়েছে কি, আপনি মনে করেন আপনি এই একটা করলেন যে আপনার মনে করেন আপনার বাসার একটা প্রয়োজনের একটা জিনিস, যে আপনি মনে করেন করলেন, দিলেন যে বাসার প্রয়োজনে, যেটা আপনার প্রতিষ্ঠান কেন্দ্রিক নয়, প্রতিষ্ঠান কেন্দ্রিক বাইরে আপনার ছেলের স্কুলের বেতন দিলেন, সেটার সাথে কিন্তু আপনার এই প্রতিষ্ঠানের কোনো রিলেশন নাই। তো এটাও আপনার কোনো অর্থনৈতিক ঘটনা না। অর্থনৈতিক ঘটনা হবে যে আপনার যদি একটা প্রতিষ্ঠান থাকে, যেমন লামিয়ার চায়ের দোকানে যেসব ঘটনাগুলো অর্থনীতি কেন্দ্রিক হয়, যেমন লামিয়ার একটা চায়ের দোকান আছে, সেই লামিয়ার চায়ের দোকানে মনে করেন কি একটা আসলো, ধরেন চায়ের দোকানে আজকে চা খেতে আসলো, ধরেন নায়ক জায়েদ খান আসলো, তো জায়েদ খান ওর চায়ের দোকানে আসলো, তো জায়েদ খান আসলো, সবাই তার জায়েদ খানের দেখলো। এটা কিন্তু কোনো তার লামিয়ার চায়ের দোকানের কোনো অর্থনৈতিক ঘটনা না। কিন্তু যদি ওর চায়ের দোকানে একটা আসে, ধরেন একটা রিক্সাওয়ালা এসে সে 1 কাপ চা খেয়ে লামিয়াকে 5টা টাকা দিল, তখন লামিয়ার দোকানের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হবে। ওইটা হলো অ্যাকাউন্টিংয়ের ঘটনা। তো আমাদের জীবনে কিন্তু অনেক ঘটনা থাকবে। তো একটা হচ্ছে কি, যে যেমন মনে করেন আপনার জীবনে একজন জায়েদ খানের সাথে দেখা হওয়া, খানের সাথে দেখা হওয়া, এটা কিন্তু আপনার জীবনে কোনো মোড় ঘুরাইবে না। কিন্তু আপনি যদি মনে করেন এই একটা বই কিনেন, 100 টাকা দিয়ে একটা বই কিনেন, এই বই কিনলে পড়লে আপনার জীবনের মোড় ঘুরবে, কারণ এখানে আপনি ইনভেস্ট করে আপনি নিজের ব্রেনের জন্য আপনি 100 টাকা আপনি খরচ করলেন এবং আপনি 100 টাকার নলেজ অর্জন করলেন। আপনার পকেটের পরিবর্তন হবে, আপনার ব্রেনেরও পরিবর্তন হবে। তো আপনি যখন অর্থনৈতিকভাবে নিজেরে চেঞ্জ করবেন এবং আপনার প্রতিষ্ঠানকে চেঞ্জ করবেন, ওইটাই হলো অ্যাকাউন্টিং। আর আপনি যদি মনে করেন মনের আনন্দে অনেক কিছু করেন, আপনি একটা গান শুনেন, আপনি একটা মুভি দেখেন, এটা আপনার কোনো অর্থনৈতিক অবস্থার পরিবর্তন করবে না এবং এটা নন অ্যাকাউন্টিং ঘটনা আমাদের জীবনে অনেক ঘটে এবং এই সব ঘটনাকে আমাদের মনে রাখা উচিত না এবং নোট করা উচিত না। আমাদের জীবনে দরকার হয়েছে যে আমাদের অর্থবহ ঘটনাগুলো, যেই ঘটনাগুলো আমাদের অর্থনৈতিক অবস্থাকে পরিবর্তন করবে। তো অর্থনৈতিক অবস্থা পরিবর্তন করবে এবং আমাদের হিসাব সমীকরণকেও পরিবর্তন করবে। তো আগামী ক্লাসে আমরা ছোট্ট কিছু অঙ্ক করব। আপনারা সব সময় মনে রাখবেন, এই অ্যাসেট মানে আমার সম্পদ মানে আমি, আর লাইবিলিটি মানে আমার মাথার বোঝা, আর ওনার্স ইকুইটি মানে হলো যে আমার
আমার অর্জন, এবং আমার ওনার সিকিউরিটিটা হচ্ছে যে আমার আরেকটা সত্তা, যে সত্তায় এই ওনার সিকিউরিটি আমাকে আগামী দিনের আমার পজিশন কোথায় যাবে সেটাকে ডিফাইন করবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আজকে হয়তো আমরা বুঝতে পারছি যে আমাদের জীবনে একটা হিসাব সমীকরণ দরকার, যেমন বিজ্ঞানে দরকার E=mc²। তো E=mc² দিয়ে যেমন সমস্ত বিজ্ঞানকে বোঝানো যায়, আর আমাদের সমস্ত আমাদের জীবনে যতগুলো অ্যাকাউন্টিংয়ের অঙ্কগুলো করব, সব অঙ্কগুলোর একদম শেষ পরিণতি হবে এই হিসাব সমীকরণ। তো হিসাব সমীকরণকে আপনারা সবাই গুরুত্ব দিয়ে এটা নিয়ে ভাববেন, পড়ার কিছু নাই। কারণ এটা হলো এমন একটা জিনিস, এটা মুখস্থ করার কিছু নেই, এটা আপনার ভাবতে হবে, আপনার চিন্তাকে সমৃদ্ধ করতে হবে এটা নিয়ে, এবং আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনি এই অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটি প্লাস ওনার্স ইকুইটিটা সবসময় অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। সবাই ভালো থাকুন আর আমাদের জন্য দোয়া করবেন।